আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শাপলা চত্বরের সমাবেশের এক যুগ, কর্মসূচি নেই হেফাজতের। এদিকে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। জানাবো জুবাইদা নিরাপত্তায় বাড়তি সতর্কতা। এবং সর্বশেষ জানাবো ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব 65 রাজনৈতিক দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাপলা চত্বরের সমাবেশের এক যুগ, কর্মসূচি নেই হেফাজতে। 2013 সালের 5ই মে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ব্লগারদের বিরুদ্ধে শাস্তির দাবি এবং নারী নীতির বিরোধিতা সহ 13 দফা দাবিতে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তৎকালীন আওয়ামী লীগ সরকার হেফাজতকে শাপলা চত্বর থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। ওই দিন দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে মতিঝিল এলাকায়। শেষ পর্যন্ত মধ্যরাতে চলা যৌথ অভিযানে শাপলা চত্বর ছাড়তে বাধ্য হন হেফাজতের নেতাকর্মীরা। সেই রাতের অভিযানে হেফাজতের কতজন নেতাকর্মীর মৃত্যু হয়েছে তা নিয়ে নানা বিতর্ক রয়েছে, কারণ এখনো পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে কতজনের মৃত্যু হয়েছে তার তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে শাপলা চত্বরে ঐতিহাসিক সমাবেশের এক যুগ পূর্ণ হলেও সংগঠনের পক্ষ থেকে এই উপলক্ষে কোনো কর্মসূচি ঘোষণা করেনি হেফাজতে ইসলাম। হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, 5ই মে উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে আগামীকাল খিলগাঁও মাদ্রাসায় 3রা মের সমাবেশ পরবর্তী একটি সমাবেশ ডাকা হয়েছে। 2013 সালের সমাবেশ ও 3 বাহিনীর অভিযানে হেফাজতের কতজন নেতাকর্মী মারা গিয়েছে তার সঠিক তথ্য খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান মহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, আশা করছি আগামী কিছুদিনের মধ্যে সেই দিনের মৃত্যুর সঠিক তথ্য জানাতে পারবো। 2013 সালের পর হেফাজতের অনেক নেতা গ্রেপ্তার ও মামলার মুখোমুখি হন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে সংগঠনটি একসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরবর্তীতে হেফাজতের শীর্ষ নেতৃত্ব ও আওয়ামী লীগ সরকারের মধ্যে সখ্য গড়ে উঠেছিল। 2018 সালের নভেম্বরে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার শুকরানা মাহফিলে হেফাজতের তৎকালীন আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফি ছিলেন। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন তৎকালীন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন। শেখ হাসিনা সরকার হেফাজতের চাপের মুখে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সম্মানের স্বীকৃতি দেওয়া সহ বেশ কিছু দাবি দেওয়া মেনে নিতেই বাধ্য হয়েছিল। 2013 সালের ক্ষত শুকাতে শুকাতে 2021 সালে আবার বড় বিপর্যয়ে পড়ে হেফাজতে ইসলাম। ওই বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের বিরোধিতা দেওয়া কর্মসূচিকে ঘিরে সারা দেশে সহিংসতায় কমপক্ষে 21 জনের মৃত্যু হয়েছিল। ব্যাপক ধরপাকড় করা হয় সংগঠনটির নেতাকর্মীদের। এতে আবারও সংগঠনটি দুর্বল হয়ে পড়ে। তবে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও হেফাজতে ইসলাম সক্রিয় হয়ে ওঠে। 2010 সালে যাত্রা শুরু করেছিল হেফাজতে ইসলাম। 2011 সালে নারী নীতি প্রণয়নের বিরুদ্ধে হরতাল ডেকেছিল। মূলত 2013 সালের 5ই মের কর্মসূচি ঘিরে আলোচনায় আসে হেফাজত। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। কাশ্মীরের পহেলগাঁও হামলার জেরে যদি ভারত কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পাকিস্তান টেলিভিশন সদর দপ্তরে গভীর রাতের এই সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক ইনসাফ ছাড়া রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা ও সদস্য অংশ নেন। পিটিআই নেতৃত্ব দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির সঙ্গে তাদের উপস্থিতির শর্ত দেওয়ায় তারা এই বৈঠকে যোগ দেননি। সূত্রগুলো জেনারেল শরীফের বরাত দিয়ে জানিয়েছেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ, এই অঞ্চলে শান্তি কামনা করে, কিন্তু প্রতিপক্ষ যদি কোনো আগ্রাসন চালায় তবে উপযুক্ত জবাব দেবে। তিনি সংসদ সদস্যদের প্রতিবেশী দেশের যে কোনো দুঃসাহসিক কাজ মোকাবেলা সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন। তারার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে রাজনৈতিক নেতাদের অবহিত করেন। প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা 26 জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।
জুবাইদার নিরাপত্তায় বাড়তি সতর্কতা। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তিনি। দেশে ফিরে ধানমন্ডিতে নিজের বাবার বাসভবন মাহবুব ভবনে উঠবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জানানো হয়েছে জুবাইদা রহমানের আগমনকে ঘিরে ওই বাসায় ব্যাপক প্রস্তুতি চলছে। ঘরের ভেতরে বাইরে করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে সিসিটিভি, নিশ্চিত করা হচ্ছে পানি, বিদ্যুৎ, গ্যাস, এমনকি বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বে থাকবেন সিএসএফ সদস্যরা, সঙ্গে থাকবেন পুলিশ সদস্যরাও। তিনি আরো জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যেন এলাকাবাসীর কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তার কথায় নিরাপত্তার নামে মানুষকে বিরক্ত করা যাবে না, এটা স্পষ্ট নির্দেশ। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গত 30 মে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে জুবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সেই চিঠিতে গানম্যান, পুলিশ প্রোটেকশন, বাসায় আর্টসওয়ে ও পুলিশ পাহারার দাবি জানানো হয়। এর পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা মাহবুব ভবন পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করেন। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। একই বছরের 26 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সে সাজা স্থগিত করা হয়। ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব 65 রাজনৈতিক দল। নির্বাচন সামনে রেখে তৎপর হয়ে উঠেছে নাম সর্বস্ব অনেক রাজনৈতিক দল। এসব দলের কোনোটিই নেই কার্যকরী কমিটি, কোনোটি আছে শুধুই কাগজ কলমে। আবার কোনো দলের কেন্দ্রীয় কার্যালয় তো দূরের কথা, সাইনবোর্ড পর্যন্ত নেই। আগামী নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করেছে 65টি রাজনৈতিক দল। এর মধ্যে অনেক রাজনৈতিক দলই গঠিত হয়েছে গত বছর 5 আগস্টের পর। এসব দলের অফিস ও ঠিকানা, সাংগঠনিক কার্যক্রম খুঁজে বের করা এবং নথি সংবলিত সব ধরনের তথ্য যাচাই বাছাই করতে মাঠে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ইসির কাছে আবেদন করে নিবন্ধন পায়নি 87টি দল। তারাও তাদের আবেদন পুনর্মূল্যায়নের জন্য ইসিকে অনুরোধ জানিয়েছেন। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা 55টি। অন্যদিকে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি সহ 46টি দল নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত 20 এপ্রিল আগামী 22 জুন পর্যন্ত 2 মাস সময় বাড়ার ইসি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে পরিকল্পনা করবে ইসি। গত 25 এপ্রিল আত্মপ্রকাশ করেছে জনতা পার্টি বাংলাদেশ। এ দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ। সর্বশেষ 26 এপ্রিল আত্মপ্রকাশ করে বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টি। নতুন এ দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর। তবে এত কম সময়ে 2 ডজন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন দল গঠনের প্রবণতা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে। আর আগামী নির্বাচনকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। তাদের ভাষ্য, নির্বাচন এলেই ব্যাঙের ছাতার মতো এমন অনেক রাজনৈতিক দল গজিয়ে ওঠে। তবে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক চর্চার সঙ্গে যুক্ত করা হলেও বর্তমান প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে এটা স্বার্থ ও ক্ষমতা চর্চার একটি রূপ বলে মত বিশ্লেষকদের। একই সঙ্গে ভোটের সময় জোট রাজনীতির এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখে বলে মনে করেন অনেকে। এ বিষয়ে জানতে চাইলে সুজনের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এখন দেখছি বেশ কিছু রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এগুলো নানা কারণে হতে পারে। তবে নাম ফোটানো, ব্যবসায়িক স্বার্থ রক্ষা ও নিজেদের আলোচনায় আসার জন্য রাজনৈতিক দল গঠন করলে তা ইতিবাচক হবে না। দল গঠন করলে দেশ ও জনকল্যাণ কাজ করতে হবে। নির্বাচন সামনে রেখে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সমঝোতা বা আসন ভাগাভাগির জন্য এসব হতে পারে বলে মনে করতেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে নতুন কেন্দ্রীয় কার্যালয় প্রস্তুত করবেন বলে জানান নূর ইসলাম। আরেক আবেদনকারী বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা বলেন, বাংলাদেশকে বেকার মুক্ত করতেই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। এবারই প্রথম নিবন্ধনের আবেদন করা হয়েছে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে তার দলের 8টি জেলা ও 72টি উপজেলার কমিটি রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।